ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আমরা পুরনো পার্সেন্টেজ এর ভিডিওতে আমরা পার্সেন্টেজে কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম। যে ফ্র্যাকশনগুলো জানলে পার্সেন্টেজ বা অন্যান্য প্রফিট লস আরও বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন সলভ করা অনেকটা সহজ হয়ে যায়। আজকে আমরা যে বেসিক ফ্র্যাকশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, তো সেই ফ্র্যাকশনগুলো নিয়ে কিছু যে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, যেগুলো থেকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার আগে যদি প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। না দেখলেও আমি মোটামুটি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম কয়েকটা দুটো তিনটে কনসেপ্ট নিয়ে আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রশ্ন আমি আলোচনা করব। তো আজকে এখন প্রথম প্রশ্ন এ নাম্বার ইজ ইনক্রিজড বাই x%. টু গেট ব্যাক টু দ্য অরিজিনাল নাম্বার ইট ইজ টু বি রিডিউসড বাই, মানে একটা নম্বর একটা সংখ্যা যদি x% বাড়ানো হয় টু গেট ব্যাক দ্য অরিজিনাল নাম্বার, এবং সেই বাড়ানোর পরে নাম্বারটা যদি কম করা হয় পার্সেন্টেজ, কত পার্সেন্ট কম করলে আবার পুনরায় সেই পুরনো নাম্বারে ফিরে আসবে, এই হলো প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমি প্রিভিয়াস ভিডিওতে কতগুলো বেসিক ফ্র্যাকশনের লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু শুধুমাত্র যদি বেসটা চেঞ্জ হয় তার ফলে যে প্রশ্নগুলো সেগুলো প্রায় মুখেই করে নেওয়া যায় যদি বেসিক ফ্র্যাকশনগুলোকে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু কনসেপ্টটা যদি ঠিকভাবে জানা যায়। তো হাইয়েস্ট ভ্যালু আমি বাম দিকে লিখেছিলাম হাইয়েস্ট ভ্যালু আর ডান দিকে লিখেছিলাম লোয়েস্ট ভ্যালু। যদি 1/2 হাইয়েস্ট ভ্যালু হয়, বেস যদি সেম থাকে 1/3 হবে লোয়েস্ট ভ্যালু, মানে x/y যদি এদিকে থাকে বাম দিকে, ডান দিকে হবে x + y। আমরা জানি যে যদি হর ডিনোমিনেটরে যদি মান বেশি হয় তাহলে ফ্র্যাকশনটা লো হয়, আবার যদি ডিনোমিনেটর ছোট হয় তাহলে ফ্র্যাকশনটা মানটা বড় হয়। তো এখানে প্রথমে দেখতে হবে যে কোন দিকের মানটা, হাইয়েস্ট মানটার দিক থেকে লোয়েস্টে যাব না লোয়েস্টের দিক থেকে হাইয়েস্টে যাব, এটা একটা কনফিউজের জায়গা থাকে। যদি এটা ঠিক মাথায় থাকে তাহলে এইগুলো করতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। যেমন প্রথম অঙ্কটি এ নাম্বার ইনক্রিজ বাই x%, ইনক্রিজ x% মানে হাইয়েস্ট ভ্যালু আমি এদিকে বসাবো, x% মানে 100/100, এটা হাইয়েস্ট ভ্যালু। এটা যখন x% বাড়ানো হবে, তারপর যখন x% কমানো হবে তখন কি হবে না, এই যে উপরের ভ্যালুটা এটা নিচে চলে আসবে। তাহলে কি উত্তর হবে x/100 + 100 ইন্টু, যদি ফ্র্যাকশন চাই তাহলে ইন্টু 100 করতে হবে। তাহলে কি উত্তর দাঁড়াবে যে এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 100x% টু গেট ব্যাক দ্য অরিজিনাল নাম্বার। যদি গেট ব্যাক দ্য অরিজিনাল নাম্বার তাহলে উত্তর হবে এটা। হাইয়েস্ট ভ্যালু দিকে গেলাম, লোয়েস্ট ভ্যালু মানে কমাতে হবে, ইনক্রিজ বেড়ে গেছে এরপর কমাতে গেলে তখন উপরের যে মানটা থাকবে এই মানটা এখানে যোগ করতে হবে x + y, তাহলে হয়ে যাবে। এরপর পরের ক্যালকুলেশন অঙ্ক, ইফ এজ স্যালারি ইজ 15% মোর দ্যান দ্যাট অফ বি, দেন বির স্যালারি ইজ লেস দ্যান এজ বাই, ইফ এজ স্যালারি ইজ 15% মোর, 50% ইকুয়াল টু বাই 100 বা 1/2, হাইয়েস্ট ভ্যালু 1/100। এরপর যদি লোয়েস্ট মানে 50% বাড়ানোর পর যদি লোয়েস্ট পরে আবার কমাতে হয় তখন এদিকে চলে যাবে মানটা 1/3 ইন্টু, এবারে যেহেতু পার্সেন্টেজে করতে হবে 100 সমান 100/3 ইকুয়াল টু 33/1/3%। মানে 50% যদি বাড়ানো হয় তাহলে
50% কমালে কিন্তু হবে না। 50%-এর চেয়ে কমবে। 33/1/2% কমাতে হবে, তাহলে আবার সেই পুরনো মানে ফিরে আসবে। এবারে দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%. By how much percent a car owner should reduce his consumption of petrol so that the expenditure on petrol would not be decreased? পেট্রোল ইনক্রিজ হয়েছে কত? 25%. 25%-এর বেসিক ফ্র্যাকশন কি? 1/4. 1/4 ইনক্রিজ ভ্যালু। এরপর ডিক্রিজ ভ্যালু কি হবে? ডিক্রিজ ভ্যালু হবে 1/5, মানে x আর y, এখানে x প্লাস y, মানে 1+4 অ্যাড হবে, তাহলে যে ভ্যালুটা হবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে 1/4 25% যদি বৃদ্ধি পায়, কত কমাতে হবে না? 1/5 = 20%। ভাষা ম্যাথমেটিক্সের যাই থাক না কেন, ইনক্রিজ হয়েছে তাকে ডিক্রিজ করতে হবে খুব সহজে। এই সূত্রটা দিয়েও করা যায়, x/100 + x × 100% দিয়ে করা যায়। কিন্তু এটার থেকে যদি এই কনসেপ্টটা জানা থাকে যে হাইয়েস্ট ভ্যালু আমি বাম দিকে বসাবো, যদি কমাতে হয়, বেস কমাতে হয়, তখন লোয়েস্ট ভ্যালুর দিকে নিয়ে যাবো, তাহলে 1/5, যেমন এই প্রশ্নটার উত্তর হলো। এরপরে নেক্সট প্রশ্ন, দ্য স্পিড অফ এ বাস ইনক্রিজ বাই 30%, দেন বাই হোয়াট পার্সেন্ট উড টাইম অফ দ্য বাস টু বি রিডিউসড? একটা বাসে স্পিড, টাইম ডিস্টেন্সের প্রশ্ন, এই সেম কনসেপ্ট থেকে হয়। 30% বাড়ানো হয়েছে, ইনক্রিজ 30%, মানে 3/10 স্পিড বাড়ানো হয়েছে। কত কমাতে হবে না? 3/10 + 3 13% ইন্টু 100 সমান কত হবে? 300/13 সমান হবে 13×2 = 26, 4 0, 13×3 = 39/13, 23/1/13% লেস হবে। যদি স্পিডটা 30% বেড়ে যায়, তাহলে টাইমটা 23, কারণ টাইম আর স্পিডের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। যদি গাড়ির কোনো বাসের স্পিড বেড়ে যায়, তাহলে টাইমটা কম লাগবে। কত কম? 30%। যদি 30% যদি স্পিড বেড়ে যায়, টাইম লাগবে, টাইমটা 23/1/13% কম লাগবে। এরপর the length of a rectangle increased by 16%. By what percent would the width have to be decreased to maintain the same area? It's a two-dimensional triangle, rectangle, যা কিছু যে কিছু হোক না কেন, রম্বস যা কিছু হোক না কেন, কোনো একটা যদি সাইড বা কিছু এক যদি বৃদ্ধি পায়, তখন কত রেডিউস করতে হবে? কারণ মনে করি এটা একটা স্কোয়ার, এটা স্কোয়ারে একটা সাইড যদি 10% 30% যদি বৃদ্ধি পায়, একটা সাইড বৃদ্ধি পাওয়া মানে তার বাকি আরো লেন্থ দুটোই বৃদ্ধি পাবে, এবং সেটা বর্গক্ষেত্র থাকবে না, হয়তো অন্য আয়তক্ষেত্র হয়ে যাবে, রেক্টেঙ্গেল হয়ে যাবে। তো যে হোক না কেন, যদি বৃদ্ধি পায়, আবার যদি কমাতে হয়, তখন কিন্তু যদি এরিয়া সেম থাকে, তখন কিন্তু এই কমাতে যখন কমানো হবে, তখন সেম কনসেপ্ট
এই কনসেপ্ট দিয়ে, মানে পরীক্ষার হলে আর ওই ত্রিভুজ হোক, বৃত্ত হোক, 2πr ধরে বা বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের 2πr ধরে করার দরকার নেই। এই কনসেপ্ট থেকে বৃদ্ধি পেয়েছে, কমাতে হবে। যেমন এই প্রশ্নতে 30%, 60% বৃদ্ধি পেয়েছে। 60% মানে 60/100, 0 0 2 3 6, 2 5 10, 3/5 3/5 বৃদ্ধি পেয়েছে, কমাতে হবে কত? 3/8। আমরা জানি 3/8 সমান হলো 37/1/2%। যদি আমরা এটা করা যায়, 1/8 সমান 12/2, তাকে আবার 3 দিয়ে গুণ করলে এই মানটা চলে আসে। তবে এটা যদি জানা থাকে 3/8 সমান 37/1%, সহজে হয়ে যায়। বেসিক ফ্র্যাকশন কতগুলো মনে রাখতে হবে। তাহলে কি কোনো রেক্ট্যাঙ্গেলের সাইড যদি বৃদ্ধি হয়, আবার যদি ডিক্রিজ করতে হয়, তখন সেটা এইভাবে 30 যে পার্সেন্ট বৃদ্ধি তার চেয়ে কম ডিক্রিজ করতে হবে। এই ভ্যালুটা এইভাবে আসবে। যে কোনো ট্রায়াঙ্গেল হোক, সার্কেল হোক, যেভাবেই হোক, এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর করা যায়। What percent decrease each salary would exactly cancel out 20% increase? 20% বৃদ্ধি পেয়েছে, কত কমালে 20% বৃদ্ধিটার কোনো এফেক্ট করবে না? 20%। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই প্রশ্নগুলো আসে, কিন্তু কনসেপ্ট সেম। কত কমাতে হবে যাতে 20% বৃদ্ধি করলেও কোনো তার প্রভাব পড়বে না। তো 1/5 20% বৃদ্ধি করতে হবে, তাহলে কত ডিক্রিজ করতে হবে? 1/6 1 + 5 = 6, 1/6 আমরা জানি 16.23%। যদি 20% বৃদ্ধিটাকে কতটা কমাতে হবে? 20% বৃদ্ধিটাকে 16/2/3 যদি ডিক্রিজ করা হয়, 20% বৃদ্ধিটা কোনো প্রভাব পড়বে না। এইভাবে এই ইনক্রিজের ভ্যালুগুলো করা যায়। এরপরে আসা যাক ডিক্রিজ ভ্যালু। যদি কোনো মান ডিক্রিজ হয় তখন কি হবে? সেম কনসেপ্ট, একটু আলাদা। যেমন if time taken to travel between two stations has to be reduced by 20%, then what percent would the speed of the train to be increased? যদি সময়টা 20%, মানে এই দিকে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু দিকে, রাইট হ্যান্ড সাইড 20%, 1/5 কি করা হবে? রিডিউস করা হয়েছে লোয়েস্ট ভ্যালুর দিকে। যদি টাইমটাকে কমাতে হয় তাহলে গাড়ির স্পিডটা বাড়াতে হবে। কত বাড়াতে হবে? না, 1/5 হাইস্ট ভ্যালুর দিকে, এটা হাইস্ট, লোয়েস্ট ভ্যালুর দিকে আসবে। x মাইনাস ওয়াই, এক্স এটা হচ্ছে x প্লাস এক্স ওয়াই, এখানে এই 1টা মাইনাস করতে হবে। যেমন এটা কত হবে? 1/4, মানে হবে 25%। যদি সময়টা 20% রিডিউস করতে হয়, তাহলে স্পিডটা 25% বৃদ্ধি পেতে হবে। মানে এটাতে হবে কি না, এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100 যদি পার্সেন্টেজ হয়। কিন্তু এই কনসেপ্টটা বাদ, এটা তো যাবে, এটা বাদ দিয়ে শুধুমাত্র হাইয়েস্ট আর লোয়েস্ট স্পিড, হাইয়েস্ট স্পিড টাইম কমাতে হবে 20%, স্পিড বাড়াতে হবে 25%। শুধু এই ভ্যালুটার থেকে এদিকে চলে আসবে। 25 ভ্যালু এদিকে বসালাম। এখানে এটা মানটা যদি তালিকাটা আমার যদি জানা থাকে যে বাম দিকে, আমি
লোয়েস্ট ভ্যালুর দিকে বসাবো না হাইয়েস্ট ভ্যালুর দিকে বসাবো, লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যাবে না হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে যাবে। এখান থেকে যদি লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যে যায় মানটা বাড়ছে, তখন কি হবে, তখন এই মানটা উপরের মানটা যে ফ্র্যাকশন থাকবে সেটা যোগ হয়ে যাবে, আবার হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে গেলে মানটা বিয়োগ হয়ে যাবে। সিম্পল, শুধুমাত্র এই লব যেটা উপরে থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে অঙ্কটা মানে এক নিমেষে উইদাউট পেন অ্যান্ড পেপার। কিন্তু এখানে কী হয়, কনফিউজড হয় কি এইগুলো যদি ঠিকভাবে কোনটা হাইয়েস্টের দিকে বসাবো না লোয়েস্টের দিকে বসাবো, মাইনাস করবো না প্লাস করবো, এই কনফিউশনগুলো যদি দূর করা যায় বারবার রপ্ত করলে এগুলো অতি সহজেই হাইয়েস্ট ভ্যালু না লোয়েস্ট ভ্যালু। পরের অঙ্ক যেমন the salary of a person reduced by 10%. 10% reduce মানে যদি হাই সরি এটা ভুল হলো, এটা হবে হাইয়েস্ট ভ্যালু, এটা হবে লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু কত বলছে এখানে, রিডিউস বাই 10%, আমি রিডিউস হলো এখানে 10% দেবো, 10% মানে 1/10, 1/10 এখানে বসালাম লোয়েস্ট ভ্যালু। এরপরে কত বৃদ্ধি করতে হবে, যদি স্যালারিটা 20% কমে যায় কতটা ইনক্রিজ করতে হবে যাতে করে অরিজিনাল স্যালারি চলে আসবে 1/10, এখানে চলে আসবে মাইনাস 1/9, এখানে প্লাস ছিল এই যে ওয়ানটা, এই ওয়ানটা এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 1/9 এর 1/9 ফ্র্যাকশন, কিন্তু তার পার্সেন্টেজ কোনো ক্যালকুলেশন করা 100 দিয়ে গুণ করা দরকারই হবে না, যদি আমাদের সহজে জানা থাকে 9-11-99 1/9%, এটা হবে সঠিক উত্তর। যদি স্যালারি 10% ডিক্রিজ করে আবার যদি পুরনো স্যালারিতে আসতে হয় তাহলে 11/1/9 ইনক্রিজ করতে হবে। হাইয়েস্ট ভ্যালু ইনক্রিজ আর এটা ডিক্রিজ ভ্যালু, কোন দিকে বসাবো এইটা লক্ষ্য রাখতে হবে, তাহলেই এই সমস্যার সমাধানগুলো সহজেই হবে। এরকম আরও অনেক সমস্যার সমাধান, প্রচুর সমস্যার সমাধান এইভাবে করা যায়, অনেক রয়েছে। যেভাবে হোক, যে ভাষায় পড়ুক না কেন, শুধুমাত্র হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু দিয়ে এই বেস চেঞ্জ করে, শুধুমাত্র বেসগুলো চেঞ্জ করে যে অঙ্কগুলো, যেমন 10% যদি যেমন জল বরফ হলে 10% বৃদ্ধি পায়, বরফকে জল করতে গেলে কত হবে না বৃদ্ধি পায়, মানে আমি কোথায় খুলবো বৃদ্ধি পায়, মানে আমি হাইয়েস্ট হইল 1/10 বৃদ্ধি পেলো, 1/10 বৃদ্ধি পেলো, লোয়েস্ট কত হবে 1/9, 1/9 11/, তো এইভাবে যে 10% বৃদ্ধি পেলো 1/9, 10% বৃদ্ধি পেলো, এরপরে লোয়েস্ট ভ্যালু হবে, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস হবে 1/10, তখন হবে 1/11 বৃদ্ধি পেয়ে যাবে। এইভাবে যদি করা যায় তাহলে আসলে কি এইটা যদি কনফিউজ হয়ে যায়, এই লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুর দিকে বেসগুলো ঠিক কোনখানে বসাবে এই কনফিউজ, এটা যদি বারবার অর্থ করে যায় তখন এটা সহজ হয়ে যায়। এরপরের কনসেপ্ট, এই অঙ্কগুলো যদি স্বাভাবিক পাটিগণিতে করা যায় সময় লাগে, করা যাবে না এমন না, যদি পাটিগণিতে করা যায় 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি কি ছিল 100 হয়ে গেল 120, কত কম বৃদ্ধি পেল 20, তাহলে 120তে বৃদ্ধি পায় 20, একে বৃদ্ধি পায় 20, 120 আর 100 বৃদ্ধি পায় 100, এইভাবে কাটাকাটি করলে জটিল ক্যালকুলেশন, যেটা অতি নিমেষে উইদাউট পেন অ্যান্ড পেপার যদি ছোটো ছোটো ফ্র্যাকশনগুলো দেয় খুব সহজেই এই ফ্র্যাকশনগুলো দিয়ে কাজ করা যায়। বিভিন্ন পরীক্ষায় এই কনসেপ্ট থেকেও, সব পরীক্ষা না হোক অনেক পরীক্ষায় ওয়ান ডে এক্সামগুলো থেকে এই প্রশ্নগুলো দেয়, এগুলো জানা থাকলে ওকে সহজেই যে কেউ সলভ করতে পারবে। এরপরে প্রশ্ন কনসেপ্ট, এরপরে কনসেপ্ট হচ্ছে কি, যদি কোনো জিনিস ডবল ইনক্রিজ হয়, কনসিকুয়েন্ট ইনক্রিজ, এটা সূত্র হলো x প্লাস এক্স ওয়াই ইন্টু যুক্ত x প্লাস ওয়াই ডিভাইড বাই 100, এটা একটা সূত্রের মতো, এটা বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন করতে পারে। যদিও আমি ম্যাথ করার ক্ষেত্রে সূত্রের খুব একটা পক্ষপাতী নয়, কিন্তু এই সূত্রটা কাজে লাগে খুব বেশি, তাহলে এই সূত্রটা মনে রাখার দরকার আছে। তো এটাকে অন্যভাবে করা যায়, সূত্র সাহায্য ছাড়াও করা যায়, তবে সূত্র জানা থাকলে ভালো। যেমন এখানে
যদি কনজিকিউটিভ যদি বৃদ্ধি করা হয় তখন এই ফ্র্যাকশনটা এই ভ্যালুটা কাজে লাগে। যেমন এ রেডিয়াস অফ এ, প্রথম প্রশ্ন, the radius of a circle is increased by 1%. The radius of a circle is increased by 1%. The percentage increase in the area is, এই 2 dimensional radius of circle, এই প্রশ্নগুলো কি হয়, যদি একটা দিক ইনক্রিজ হয় তাহলে ফাইনাল ইনক্রিজটা কত হবে। যেমন এখানে কি হবে, যেমন রেডিয়াস 1% ইনক্রিজ, 1% ইনক্রিজ মানে 1 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1/100। আসলে তো এই যে সার্কেলগুলো যদি রেডিয়াস 1% বৃদ্ধি পাওয়া মানে তার যে পরিধি সেটাও ঠিক সমান অনুপাতে বৃদ্ধি পাবে। ফলে যদি একটা 1% বৃদ্ধি পায়, আরেকটা ভ্যালু যদি ট্রায়াঙ্গেল হোক, রেক্টেঙ্গেল হোক, স্কোয়ার হোক, রম্বস হোক, যাই হোক না কেন, একটা দিক যদি একটা সাইড বৃদ্ধি বলা থাকে তখন আমরা এই কনসেপ্টটা 1 + 1 এই কনসেপ্টটা ইউজ করব। এই কনসেপ্টটা যদি আমরা ইউজ করি, একটা ভ্যালু দেওয়া থাকলে দুটো কনসিকিউট পার্সেন্টেজকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা ফাইনাল ইনক্রিজটা পেয়ে যাব। যেমন এই প্রশ্নতে সার্কেল 1% মানে এখানে 2πr আর সমান 10 10 ধরলাম, তারপরে আবার 1% বৃদ্ধি পেল। এইরকম ক্যালকুলেশন করার, এই ধরনের পরিমিতির যে অঙ্কগুলো থাকে পড়ে পরীক্ষাতে, তখন আর এটা করার দরকার হয় না। শুধুমাত্র এই কনসেপ্ট থেকে, এই 1 + 1/100 এই কনসেপ্ট থেকে করে নেওয়া যায়। যেমন এটাতে 1 + 1 2 প্লাস 1 + 1 0 1 সমান 2 × 0.1% ফাইনাল ইনক্রিজ হবে। যদি একটা শুধু রেডিয়াসটা বৃদ্ধি পায় তাহলে এই ফাইনাল ইনক্রিজ হবে 2.01%। এরপর শুধু সেম কনসেপ্ট, কনসিকিউটিভ চেঞ্জ করুন। এরপর a man sells tea at 10% profit and uses a weight of 20% less than the actual measure. His gain. একটা অসাধু দোকানদার সে 10% প্রফিটে জিনিস বিক্রি করে, আবার ওজনে 20% লেস দেয়, মানে 20% সেখানে লাভ হয়। এটাও এই কনসেপ্টের অঙ্কগুলো কনসিকিউটিভ যে এই ফর্মুলা এটা দিয়েও করা যায় /100। তাহলে ফাইনাল প্রফিট কি হবে, তার 20 + 10 30 আর 30 + 10 + 2, এদিকে 0 0 0 0 2, তাহলে 30 + 2 32%। ফলে যদি এমনি দেখায় 10%, আবার ওজনে যদি 20% লেস দেয়, তাহলে কনজিকিউটিভ যে সিকোয়েন্স পার্সেন্টেজ ফাইনাল চেঞ্জ সেখানে 32% অ্যান্সার হবে। যেটা অতি সহজেই, এটাকে যদি অন্যভাবে যে আমরা 100 ধরি, আবার 100 গ্রাম ওজন ধরি, তারপরে 20%, এগুলো করা যায়, পরীক্ষার হলে করা যায়, কিন্তু পরীক্ষার তো সময় থাকে না তো, মানে ফলে এই ধরনের এই কনসেপ্টগুলো করলে অতি সহজেই, অতি কম সময়ে এই সব প্রশ্নগুলো সলভ করা যায়। আর পরীক্ষায় আমরা সবাই জানি যে কম্পিটিটিভ পরীক্ষায় সময় একটা খুব গুরুত্বপূর্ণ, এবং বেসিক ক্যালকুলেশনকে এড়িয়ে যাওয়াটাই ঠিক। এরপরে এই কনসেপ্টটাই যদি ইনক্রিজ ডিক্রিজ ভ্যালু বলে, যদি ইনক্রিজ বলে প্লাস, ডিক্রিজ বলে মাইনাস। যেমন কোনো একটা প্রথমে 30% বাড়িয়ে দিল, তারপরে 20% একজন দোকানদার 30% বৃদ্ধি করে দিয়েছে, দিয়ে ছাড় দিচ্ছে 10%, তখন কি হবে, এই কনসেপ্ট 30 × 10/100 এই কনসেপ্ট থেকেই হয়ে যাবে। শুধু এটা প্লাস ভ্যালু, এটা মাইনাস ভ্যালু, কিন্তু এটা প্লাসে মাইনাসে যে মাইনাসে দাঁড়াবে, এটা মাইনাসে ভ্যালু, এটা না করে এখানে মাইনাসে লেখা হবে। তাহলে 20 থেকে 30 আর এদিকে 3 0 0 কেটে যাবে, 3 30 30 30 বাই বিযুক্ত 13 সমান হবে 7
আর 1 70। যদি 30% ইনক্রিজ করে 10% ডিক্রিজ করা হয় তাহলে ফাইনাল যে ডিক্রিজটা হবে 70%। এইভাবে ইনক্রিজ ডিক্রিজের ভ্যালু এই কনসেপ্ট থেকেই করা যায়। এরপরের আর একটি কনসেপ্ট, question: water tax is increased by 20%, but its consumption decreased by 10%. Then the increase or decrease of the expenditure of the money is. এরপর একটি প্রশ্ন, এটা খুব সহজ একটা সূত্র দিয়ে করা যায়, মানে অঙ্কটা সেরকমভাবে ক্যালকুলেশন করা যায় না। যদি সেম পার্সেন্টের ইনক্রিজ আবার ডিক্রিজ, কখনো কোনো প্রশ্ন বাড়ানো হলো, তারপর সেটা কমানো হলো, সেম কনসেপ্ট দিয়ে এই প্রশ্নগুলো করা যায়। যেমন এখানে প্রশ্নটা বলছে 20% ইনক্রিজ আবার 20%, সেম মান, 20% ইনক্রিজ 20% ডিক্রিজ। এখানে কি হবে? অলওয়েজ ডিক্রিজ। অলওয়েজ যদি লাভ ক্ষতির অঙ্ক হয়, প্রফিট লসের অঙ্ক হয়, অলওয়েজ লস, অলওয়েজ ডিক্রিজ, এটা মনে রাখতে হবে। যেমন এখানে 20% ইনক্রিজ, এটা সূত্রটা কি? x²/100, এটা অবশ্যই মাইনাস হবে, এটা মাথায় রাখা দরকার। যেমন 20% ইনক্রিজ আর ডিক্রিজ কি হবে? 20% ইন্টু 20/100, ডিক্রিজ 0.000 -4%, অ্যান্সার 4% decrease. Water tax increased by 20%, consumption is decreased by 20%, so the decrease of the expenditure of the money -4 হবে। Same প্রশ্ন, the price of commodity is decreased by 20% and its consumption is increased by 20%. যদি কোনো দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি পায় এবং তার কনজাম্পশন যদি কমোডিটি যদি ডিক্রিজ হয় আর কনজাম্পশন যদি ইনক্রিজ হয়, মানে জিনিসের দাম বেড়ে গেল, খরচের পরিমাণটা, এই জিনিসের কেনার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, যদি প্রাইস কমে গেল, কমোডিটি কনজাম্পশন যদি ইনক্রিজ করে দেওয়া হয়, সেম ভ্যালু হবে। দ্য এক্সপেন্ডিচার অফ দ্য কমোডিটি সেম 20%, এই সেম কনসেপ্টটা হবে। 20 × 20/100 -4% কনজাম্পশন, 4% লস, 4% কম হবে। আবার যদি রিডিউসিং স্যালারি অফ 15% and it is increased by, প্রথমে 50% কমিয়ে দেওয়া হলো, দেন ইট ইজ ইনক্রিজ বাই 5%, দ্য লস ইন, প্রথমে স্যালারি 50% কমিয়ে দিল, পরবর্তীকালে আবার 50% বাড়ালো। তো এমনি স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটা কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ম্যাথামেটিক্স সেটা কিন্তু চেঞ্জ হয়। 50 ইন্টু, যদি ঠিকভাবে করা যায়, যদি এভাবে করা যায়, আমরা ধরি স্যালারি সমান 100 বা x, তার 50% বৃদ্ধি পেল, আবার পরে আবার কমানো হলো, এইগুলো করা খুব মানে টিপিক্যাল হয়ে যাবে। অথচ সিম্পল কনসেপ্ট 50 × 50/100 সমান 0.000025%, কি হবে? ডিক্রিজ, ফাইনাল হবে 25% ডিক্রিজ। এই একটা কনসেপ্টের মতো। এটা তো যে কোনো যদি স্যালারি কনজাম্পশন যাই হোক, ইনক্রিজ ডিক্রিজ, যদি আবার প্রফিট লসে থাকে, প্রফিট লসের অঙ্ক যদি সেলিং প্রাইস সেম থাকে, মনে করি সেলিং প্রাইস 400 টাকায় বিক্রি করেছে, দেখা গেছে যে একটাতে 20% প্রফিট হয়েছে আর একটাতে 20% লস হয়েছে। ওভারঅল যে প্রফিট লস হবে, অলওয়েজ লস হবে এবং সেটা হবে 4%। যদি এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে 500 যে সেলিং প্রাইসটা, এটা ধর্তব্যের মধ্যে আসবে না। যদি শুধু আমরা এই কনসেপ্ট থেকে অঙ্কটা করি, এটা জাস্ট একটা দেওয়া থাকবে, 400 হোক, 500 হোক, 5 লাখ, যতই থাকুক না কেন, এটাতে কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র ওই ইনক্রিজ ডিক্রিজের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই অঙ্কগুলো অতি সহজেই করতে পারবো।
এরপর আরেকটি ছোট কনসেপ্ট, অনেক কনসেপ্ট আছে এরকম, অনেক ছোট ছোট কনসেপ্ট নিয়ে যদি অঙ্ক করা যায়, অঙ্ক অতি সহজে রপ্ত হয় সঠিক। এগুলো কোনো ট্রিক্স না, এগুলো স্বাভাবিক কনসেপ্ট। করতে 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 এই অঙ্কগুলো সহজে রপ্ত হয়ে যায়, তখন এগুলো অঙ্ক পরীক্ষার হলে চোখে দেখা, চোখের নিমিষেই এই সবগুলো করা যায়। এরপরের কনসেপ্ট, দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ সিটি ইজ 1800. If it is increased at the rate of 10% per annum, its population after 2 years. একটা শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তো 2 বছর পরে কি হবে? এটা দুটোভাবে করা যায়। এটা 10% বৃদ্ধি, ফাইনাল ভ্যালু 10% প্লাস 10% প্লাস 10 to 100 500, ফাইনাল হলো 10 plus 10 20 plus 21% ফাইনাল। তাহলে এখানে এইভাবে দেওয়া আছে, কিন্তু এটাকে যদি এইভাবে না করে যদি আমরা এখানে 10% বৃদ্ধি 10% ইনক্রিজ, তাহলে কি হবে? এটা হবে আর্লিয়ার, এটা হবে ফাইনাল। প্রথমে কত ছিল? 10% মানে 1/10, তাহলে প্রথমে 10 ছিল, হলো কত? 11, আবার 10 ছিল দ্বিতীয় বছর 11, এটাকে গুণ করে দেওয়া হয় 100, আর এটা হলো 100। এটা বলা আছে কত? 18,000। তাহলে 0 1-এর ভ্যালু কত? 100 যদি 18,000 হয় তাহলে 1-এর ভ্যালু কত? ডিভাইড বাই 100 মানে 180। তাহলে এটাকে আমরা যদি 180 দিয়ে গুণ করে দিই তাহলে ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে গুণ করা যাক, 180,121 0 8 1 0 6 2 16 1 2 কে 2 কে 3 আবার 1 0 একটু মুছে দিচ্ছি 181 সমান 0 8 7 8 11 1 1 2 মানে হবে 21,780। 2 বছর পর জনসংখ্যাটা এইভাবে করাটাই বেস্ট। এটা তো করা যায়, কিন্তু এই 100 থেকে এই কনসেপ্ট থেকে করাটাই যে সাকসেসিভ চেঞ্জ, তখন এই পপুলেশন চেঞ্জ বা এই যে সিআই অঙ্ক সাকসেসিভ চেঞ্জ এরকম যদি হয়, পপুলেশন যদি চেঞ্জ হয়, এই কনসেপ্ট থাকে ছিল। ফাইনাল প্রথম কত ছিল? 100, ফাইনাল 1/100 বৃদ্ধি পেল 1, ছিল 1 বৃদ্ধি পেল 1, এটাকে গুণ মাল্টিপ্লাই করতে হয়। এটা হচ্ছে আর্লিয়ার ভ্যালু, এটা হবে ফাইনাল ভ্যালু। কখন কোন যদি আর্লিয়ার ভ্যালু দেওয়া থাকে তাহলে ফাইনাল ভ্যালুটা এখান থেকে বার করা যায়। এটা যদি এটা হয় ফাইনাল ভ্যালু, এটার যদি ভ্যালু এটা হয় তাহলে 1-এর মান কত হবে? 100 যদি 18,000 হয়, 1 মানে কত? তো সেরকম 1 to 1 এটা মান কত হবে? এটা গুণ করলে এই ক্যালকুলেশনটা হয়। এই হবো এই সাকসেসিভ চেঞ্জের অঙ্কগুলো অতি সহজেই করা যায়। আবার যদি এই কনসেপ্টটাই সেম কনসেপ্টটা, এটা আশা করি বোঝা গেছে, যে কোনো কনসেপ্ট যেখানে ইনক্রিজ হবে এই কনসেপ্টটা থাকে 100 লোয়েস্ট, 10% বৃদ্ধি পাক, 20%, 30% যাই বৃদ্ধি পাক, যে লবটা থাকবে সেটা যোগ করে দেওয়া হবে। এরপরে এটা যদি the population of town 2 years ago 62,500. Due to migration to big city, the population decrease every year by 4%. 4% বৃদ্ধি পাচ্ছে, 4% কমে যাচ্ছে। 4% মানে 1/25। 1/25 মানে আর্লিয়ার কত ছিল? 25,
এখন হয়েছে লেটেস্ট, এই বছর কমবে 1 ডিক্রিজ হয়েছে মানে 24। আবার কত ছিল 25 কনজিকিউটিভ 24। এটাকে এরপর যদি এই কাটাকাটি করা যায় কিন্তু এটা ক্যালকুলেশন করতে হবে। 25 এটা হবে 25 625, আর 24 গুণ করতে হবে 24, যদি জানা থাকে ভালো, নাহলে গুণ করতে হবে। 4 4 16, 8 1, 4 1 4, 4 2 8 1 9, 4 2 8, 2 4 6, 9 17 7, 4 1 5। তাহলে কত হবে? এটা সমান হচ্ছে, এটা হচ্ছে আর্লিয়ার, আগে ছিল না। The population of a town 2 years ago, 62,500, due to migration in the big cities, the decrease every year by 4%. The present population 2 বছর আগে মানে এই পপুলেশনটা 4% করে ডিক্রিজ হচ্ছে, 25 থেকে 24, 25 থেকে 24, 2 years ago। তাহলে আগের ভ্যালু এটা প্রেজেন্ট ভ্যালু, এটা প্রেজেন্ট ভ্যালু, এটা আগের ভ্যালু, আর্লিয়ার ভ্যালু। এটা এই ভ্যালুটা দেওয়া নেই, 24/5 7 6 এই ভ্যালুটা, এটা সমান হলো 62,500। তো এইভাবে যদি 62,500 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে, ঠিক এইভাবে। এটা ক্যালকুলেশন আমি এখন করছি না। তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করছি। তো এইভাবে এই কনসেপ্টগুলো থেকে বিভিন্ন অঙ্ক করা যায়। আশা করি এই ভিডিওটা খুব কাজে আসবে তোমাদের। তো পড়ানোটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরের ভিডিওতে আবার এই পার্সেন্টেজেরই কিছু অঙ্ক নিয়ে আমরা আবার মিলিত হব। তো ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো সবাই।